সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় এতক্ষণ অবগত হয়ে গেছেন যে গতকালকের মতো আজকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি বৈঠক হয়েছে, যেখানে ৯ টি দল অংশগ্রহণ করেছিলেন এবং এই ৯ টি দলের প্রধানরা মুখপাত্র হয়ে তারা আ জাতির সামনে, প্রেসের সামনে কথা বলেছেন। তাদের সাথে কি আলোচনা হয়েছে, না হয়েছে সেসব বিষয় নিয়ে। কিন্তু এইসব দলের শুধু আলোচনা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব তিনি প্রসঙ্গ তুলেছেন যে তিনি পাচ্ছেন না যখন তখন পদত্যাগ করতে চেয়েছেন। ইভেন তিনি পদত্যাগপত্র লেখার চেষ্টা করেছেন, পেন চাইছেন, কাগজ চাইছেন, সেগুলো তাকে দেওয়া হয়নি। উপদেষ্টারা বলছে, "আপনি কেন লিখবেন স্যার? আমরাই লিখে দিচ্ছি।" এই করে ২-৩ ঘন্টা পার হয়েছে। তারপরেও এই পদত্যাগপত্র কেউ লিখে নিয়ে আসেননি এবং তিনি এই স্টোরি আজকের যে বৈঠক, সেই বৈঠকে তিনি উপস্থাপন করেছেন। তো বাকি আমাদের যে ভদ্রবেশী রাজনীতিবিদরা যারা শুধু জনগণের সাথে জনগণের অধিকার নিয়ে কথা বলার কথা বলে, জনগণকে সামনে এসে তারা একেবারে গলা ফাটায় বলে হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, তারা গিয়ে মিনমিন করে সেখান থেকে চলে এসছেন এবং তারা এইটা জেনে আসতে পারেননি যে রোড ম্যাপটা কবে দেবেন এবং কতদিন লাগতে পারে। এর ভিতরে অনেক আলোচনা হয়েছে, যেটা আমরা শুনলাম। বিশেষ করে মাহমুদুর ভাই তিনি বললেন, আরো অনেকে বললেন যে এইটা আসলে ঠিক কি বলা চলে? এটা একটা ঘরোয়া পরিবেশে একটা সোফায় বসে ড্রয়িং রুমে যেসব আমরা আলাপ করি, সেইভাবে আলাপটা সম্পন্ন হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক দলদের তিনি ডাকেন না। তিনি যখন কঠিন, কঠিন পরিস্থিতি পড়েন তখন জাতীয় ঐক্যর কথা তার মনে হয়। এগুলো তো আমরা দেখে আসছি বিগত ১০ মাস ধরে। মান্না ভাই একটা পুলিশের ব্যাপারে বলছেন যে থানার আমার পার্টির একজন স্টেপ হয়েছে। সে ওসির কোনো ব্যবস্থা হয়নি। তো ইউনূস বলেছে, "এটা তো আমার হাতে না।" তো এই হচ্ছে মানে তাদের সাথে এই আলাপের একটা অংশ। তো প্রফেসর ইউনূস সরকার এটাও বলেছেন যে, "আমি লিখে দিচ্ছি, প্রয়োজনে লিখে দেব সবাইকে যে আমি জুনের মধ্যে নির্বাচন দিব। জুনের আর ১ দিন পরেও না।" আর ওই একই কথা ঘ্যানঘ্যানানি বলতে পারি বা প্যানপ্যানানি বলতে পারি যে, কম সংস্কার চেলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জুনে। তো নির্বাচন যখন সব দলের ইচ্ছা নির্বাচনে যাওয়ার, এই জায়গায় তো প্রত্যেকটা দল একমত। জামায়াত ইসলাম বাদে। জামায়াত ইসলামের একটা অন্য বক্তব্য আছে এবং শুরু থেকে তারা ওই বক্তব্যেই অটুট আছেন। যে সংস্কার ছাড়া নির্বাচন করলে সমস্যা হবে। তো এনসিপি দাবি করল গতকালকে যে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই ৩ টি বিষয়ের উপরে, এই ৩ টি বিষয়ের উপরেও আজকেও কথা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একটা দৃশ্যমান অবস্থা দেখতে চায়। এটা জানা গেছে যে কালকের ভিতরে একটা বিচারের একটা জিনিস দৃশ্যমান দেখা যাবে। তো আইন আদালত নিয়ন্ত্রণ যখন করে একজন আইন উপদেষ্টা, যেটা একদম আইন বহির্ভূত, তার কাজ নিয়ন্ত্রণ করার কথা না। তার কাজ বিচার করা না। কিন্তু কোন বিচার কিভাবে হবে, কাকে জামিন দিতে হবে, কি করতে হবে না করতে হবে, এইগুলা আসিফ নজরুল যে করে যাচ্ছেন, আম তার দৃষ্টান্ত পাওয়া গেছে এবং তিনি বিচারের ব্যাপারে হস্তক্ষেপ করেন বলেও অনেকে মনে করেন। বিএনপির গতকালকের যে পদত্যাগের দাবি ৩ জন উপদেষ্টার, তার মধ্যে
2 জন ছাত্র যারা উপদেষ্টা হয়েছেন, মাহফুজ এবং সজীব ভুঁইয়া নামের যিনি আছেন, বা ভুঁইয়া কি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। সেই সাথে আরেকজন উপদেষ্টারও তারা পদত্যাগ চেয়েছেন। বিএনপি বড় দল স্পষ্ট করে কথা হয়তো বলেছেন। তারপরেও বলি যে জনসমক্ষে এরা খুব বড়, বড় কথা বলে। ওইখানে গিয়ে বলতে পারে না, কারণ এদের নৈতিক জায়গাটা ঠিক নাই। নৈতিক জায়গাটা ঠিক না থাকার কারণেই তারা গিয়ে প্রধান উপদেষ্টার সামনে ওই কি বললেন ওইটা বলবেন, আর প্রধান উপদেষ্টা শুনবেন, কোনো সলিউশন দেবেন না, কোনো অ্যান্সার করবেন না। এইটাই হচ্ছে তার একটা গুণ। এবং সন্তুষ্ট হয়ে বের হয়ে এসে বাইরে এসে বলবেন যে আলোচনা ভালো হয়েছে বা হেনা হয়েছে তেনা হয়েছে এটা। তো এখান থেকে কোনো কিছু পাবার আশা আমি দেখছি না, এবং মনেও হয় না যে রাজনৈতিক দলগুলো কোনো কিছু আদায় করতে পারবে। হ্যাঁ, তারা মাঠ গরম করতে পারে, মাঠে এসে তারা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। বিএনপি যে নৈতিক অবস্থা ঠিক নাই, সেটার কারণ হচ্ছে যদি উল্টা প্রধান উপদেষ্টাই বলে বসেন যে আপনাদের দলের লোকদের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর ব্যাপারে তো প্রচুর রিপোর্ট আসে, তখন তার উত্তর তিনি দিতে মানে বিএনপি দিতে পারবে না। সুতরাং ওখানে প্রধান উপদেষ্টা যা বললেন সেটা শুনলো, এবং তাদের কিছু যে দাবি সেটা তাকে শুনলেন। এভাবেই গতকালকের মিটিং শেষ হয়েছে। তবে গতকালকের মিটিংয়ের অবাক করা কাণ্ড হচ্ছে যে এই এনসিপি, যার কোনো রেজিস্ট্রেশনই নাই, সে বৃহৎ দুটি দলের পরে গিয়ে সেই স্থান করে নিছে প্রধান উপদেষ্টার কাছে। তো এটা একটা অস্বাভাবিক এবং এটা হাসির ব্যাপার। যে দলের রেজিস্ট্রেশনই নাই তাকে এত গুরুত্ব দিয়ে, এবং পরবর্তী দিনে অন্যান্য দল যারা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছেন, লড়াই সংগ্রামের ভিতরে আছেন, তাদেরকে একসাথে 9 জনকে ডাকা। এই কাজটা ভালো হতো যদি প্রত্যেকটা দলকে একসাথে ডেকে তিনি সবাইকে শুনতেন, এবং তিনি কী, কী করতে চান এবং কী, কী করবেন সেটা তাৎক্ষণিকভাবে তাদের জানাতেন। তার সেই কুমিরের কান্না আমি তো আগেই বলছি। তো তিনি যেটা বোঝাইতে চেয়েছেন যে ইন্ডিয়া একটা বড় সমস্যা তৈরি করছে, এবং এটা না করেই তাকে হয়তো বিদায় নিতে হতে পারে, এরকম একটা পরিস্থিতির ভিতরে তিনি পড়ে গেছিলেন, এবং কোনো সহযোগিতা পাচ্ছেন না বা ঐক্য দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর ভিতরে। তো সব রাজনৈতিক দল বলছে না, এইসব ক্ষেত্রে ন্যাশনাল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। তো এটা আলাদা করে করার উচিত ছিল না, এটা একসাথে করলে সেটা সবচাইতে ভালো হতো। তো আলাপ আলোচনা ইউনূসের সাথে যতই করুক, ইউনূস যে এই একদিন ডেকে সারা বিশ্বকে, বাংলাদেশকে জানায় যে মিটিং করেন, পরে এসে সেখান থেকে আমরা কোনো কিছু পাই না। এবারও কোনো কিছু কেউ উনার মুখ থেকে শুনে আসতে পারেননি, শুধু একমাত্র যে আমরা জুনের পরে আর যাব না, জুন পর্যন্ত আমরা সময় করব। যে ব্যক্তি 10 মাস ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন আনতে পারেননি, কোনো একটাও পরিবর্তন আনতে পারেননি, উপরন্তু তিনি আর থাকাকালীন অবস্থায় এই করিডোর নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। চিটাগাং পোর্ট নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আমাদের দ্বীপ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তো এইসব বিষয়ের উপরে জানার আগ্রহ কোনো রাজনৈতিক দলের সরাসরি কেন হয়নি, সেটাও একটা ভাববার বিষয়। সেটা যাই হোক, পরিস্থিতি এমন একটা পর্যায়ে আছে যেখানে রাজনৈতিক দলরা সেটা হয়তো খোলসা করে বলেননি বা বলছেন না বাইরে, যে এটা রাজনৈতিক দলদেরই পরবর্তীতে হয়তো সমস্যা হতে পারে যদি ইউনূস চলে যায়। এটা তারা মনে করছে, এইজন্য বলছে যে না, আপনি থেকে আপনি কাজটা সম্পূর্ণ করে যাবেন। সেই শেখ হাসিনাকে তেল দেওয়ার মতো, যে আপনি ছাড়া কেউ নাই, আপনি এটা সমাধান করবেন। কোনো বিচার চাইলেও আমরা শেখ হাসিনার কাছে বিচার চাইছি, কোর্ট বিচার দিতে পারে না, দিতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি বিচার চাই। তো এইরকম একটা হযবরল অবস্থার ভিতরে বাংলাদেশের পরিস্থিতি ঢুকে গেছে, রাজনৈতিক অস্থিরতা এবং জনমনে যে প্রশ্ন তার কোনো উত্তর নাই। এর ফাঁকে আমাদের যে আর্মি প্রধানের যে বক্তব্য ওয়াকারুজ্জামানের, সেটা নিয়েও বেশ গরম হয়ে গেছিল মাঠ, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে
626 জন কি 526 জন ব্যক্তিকে যখন 5ই আগস্টের পরে আশ্রয় দিয়েছিলেন, সেখানেও একটা ঘটনা পর্যালোচনাগুলি বোঝা যায় যে যেসব ব্যক্তিরা ওখানে আশ্রয় লাভ করছিলেন তাদের ভিতরে 2 জন ছিলেন বিচারক এবং পরবর্তীতে আমরা জানি যে 8 তারিখে 8ই আগস্ট প্রধান উপদেষ্টা শপথ নেন একটা কোর্টের রেফারেন্সে বা বিচারকরা সেই রেফারেন্সটা লেখেন। কিন্তু সেই রেফারেন্সটা যদি লিখেই থাকেন তো এই 2 জন তো তখন ছিলেন না। কিভাবে এটা সম্ভব হলো? এই ব্যাপারে আমার পরিষ্কার না। অনেক রাষ্ট্রের কাছে আমরা প্রশ্ন করতে পারি কিন্তু রাষ্ট্র সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য মনে হয় যেন বাধ্য না এবং সেটা দেনও না। পরিষ্কার করেন না জনগণের কাছে। একটা অপরিচ্ছন্ন একটা আবসা, আবসা ভাব রেখে দেন। যেটা প্রশ্নের জন্ম দেয় এবং প্রশ্নটা আস্তে, আস্তে বড় হতে থাকে। তো আমরা কোন পরিস্থিতির দিকে যাচ্ছি সেটা আগামীই বলে দেবে এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে পরিস্থিতি যে খুব একটা ভালো হবে না সেটা এই 2 দিনের আলোচনা থেকেই বুঝলাম আমি। এটা আমার একান্ত ব্যক্তিগত ভাবনা এবং চিন্তা এবং এখান থেকে আমার মনে হচ্ছে যেন এই সরকার আসলে দীর্ঘমেয়াদী করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না। অজুহাত দেখাচ্ছেন যে রাষ্ট্রের পুলিশ বাহিনী এখনো কনফিডেন্ট না। অন্যান্য বাহিনী কনফিডেন্ট নেই। কনফিডেন্ট হলেই তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। তো এরা কবে কনফিডেন্ট হবে? এরা কি 1 মাসের ভিতর কনফিডেন্ট হবে? এদের কি করানো যাবে? এসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। এবং এইভাবে চলতে থাকলে তো অনন্তকাল এই অবস্থায় চলবে। আরও কিছু বিষয় আছে দেশের ভিতরে অস্থিরতার মধ্যে, যেমন কালো আইন, চাকরিজীবীদের চাকরিচ্যুত করার যে কালো আইন, এটা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই করা বলে মনে করছেন তারা। এনবিআর এর আন্দোলনও দেখলাম, কলম বিরতি, ট্যাক্স কালেক্ট হচ্ছে না বাংলাদেশ থেকে। মানে নানাবিধ সমস্যার ভিতরে শক্ত হাতে যদি দমন না করতে পারেন, যেসব উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের উচিত হবে পদত্যাগ করা এবং নতুন ব্যক্তিদের এখানে নিয়ে আসা, অথবা ঐক্যমত্যের ভিত্তিতে সর্বদলীয় একটা সরকার তৈরি করা। সর্বদলীয় সরকার তৈরি করলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। ইউনূসের দ্বারা এটা সম্ভব না। তারপরেও তিনি থাকবেন। এই মায়া কান্না দেবেন, ন্যাকা কান্না দেবেন, আমি চলে যাব, আবার ডাকবেন, তারা ডেকে আবার তাদের মতামত নেবেন। এমন কথা বলবেন যে কথার প্রেক্ষিতে আর ওই রাজনৈতিক দলগুলা কোনো কথাই আর বলতে পারবেন না। তারা তখন বলবেন যে, "না স্যার আপনিই থাকেন, আপনি কাজটা শেষ করে যান। এই শেষ না করে এই জাতির দায়িত্ব শেষ না করে আপনি যেতে পারবেন না।" তো এইভাবে আর কতদিন চলবে সেটা দেখার বিষয় এবং ভাববার বিষয়। এখন সামনের দিনগুলোতে কি হয় এইগুলার উপরে আমরা নজর রাখতে থাকি এবং আমরা দেখতে থাকি যে আসলে শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে জমা হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।